আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে সংস্থাটি। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার চলমান প্রক্রিয়া, নিয়ম অনুযায়ী হবে নির্বাচন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে সহায়তা কামনা এনসিপির। রাষ্ট্রকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের আরও 5 থেকে 10 বছর দায়িত্ব পালনের আহ্বান আইন উপদেষ্টার। 71-এর নষ্ট সুযোগ এবার কাজে লাগানোর তাগিদ। জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। জনসমর্থন নেই এমন দলগুলোই বিরোধিতা করছে। ভোটে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান দলের নেতাদের। এবং দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের রাজনীতি জনগণ আর চায় না, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আরও অর্থ সহায়তা প্রয়োজন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের চলমান সংস্কারে সব ধরনের সহযোগিতায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, জাতীয় ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন, রাজনৈতিক দল, যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস। এরপর এক যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মানের সাথে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে এমনটাই চায় বাংলাদেশ। সেজন্য মিয়ানমার ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ করছে ঢাকা। Press on the Myanmar authorities. I am not saying only the authority, because there are new realities on the borders. We know that. Let us not go details into it. So we have to convince all of them and put appropriate pressure. চলমান সংস্কারে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor, and said he will do whatever he can. এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সহিংসতা বন্ধ করার পাশাপাশি মিয়ানমারের সাথে সংলাপের বিষয়েও কাজ চলছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোকে সেজন্য চাপ দিতে হবে। Creating the mechanisms of dialogue leading to a true democratic solution in Myanmar that would naturally facilitate the return of the Rohingya refugees. At the same time, we need to intensify the humanitarian aid inside Myanmar. রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে জানিয়ে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি। We are facing the dramatic risk of having only 40% in 2025 of the resources available for humanitarian aid in 2024. People would suffer and people would die. I strongly appeal to the international community to allow us to avoid this tragedy. বাংলাদেশের চলমান সংস্কারে জাতিসংঘের সহযোগিতার কথাও জানান গুতেরেস। The country undergoes important reforms and transitions. I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. সফর শেষে রোববার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। এর আগে 2018 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করাই দেশের জন্য মঙ্গলজনক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচন ও সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয়।
এদিকে এন্তোনিও গুতেরেসের বৈঠকে জুলাই গণহত্যার বিষয় ও রাষ্ট্র সংস্কারে জাতিসংঘের সহায়তা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে সহযোগিতা চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য, গণসংহতি, সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা কথা বলেন জাতিসংঘ মহাসচিবের সাথে। সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই গণহত্যা ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামায়াত নেতারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। পরে তরুণ প্রতিনিধি ও জলবায়ু নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং তিনি হচ্ছেন যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদেরও অপিনিয়নের বিষয়, সেটা আসলে এখানে অ্যান্তোনিও গুতেরেস বলেছে এবং এটা নিয়ে অনেকক্ষণ আমাদের কথা হয়েছিল। জুলাই সনদ চূড়ান্ত হলে রাজনৈতিক মতপার্থক্য কেটে যাবে বলেও জানান বৈঠকে অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ও যে কোনো সংকটকালীন সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে রাজধানীতে সংস্থাটির নতুন ভবন পরিদর্শনের সময় আবারও এই আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতবদ্ধ তিনি। আবারও এই আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতবদ্ধ তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সফরের তৃতীয় দিনে সকালে ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক করেন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে। সেখানে বাংলাদেশ জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন গুতেরেস। তার সফরে সুন্দর আতিথেয়তা ও অভ্যর্থনার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ জটিল ও গুরুত্বপূর্ণ সময় পার করছে উল্লেখ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion, that is exactly what we would like to see everywhere in the world. রোহিঙ্গা সংকট নিরসন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাও সহযোগিতা করতে নিজের জোরালো প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন তিনি। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees. এ সময় জাতিসংঘ মহাসচিবের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের আরও 5 থেকে 10 বছর দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ৭১-এ যে সুযোগ নষ্ট হয়েছে, এবার সেই সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বক্তব্য রাখেন। মনির হোসেন তপুর রিপোর্ট। জাতীয় জাদুঘরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গণ অভ্যুত্থান বিষয়ক জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে প্রথমা প্রকাশনা। এ সময় জুলাই আন্দোলনের নানা স্মৃতি তুলে ধরেন বক্তারা। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে 53 বছরে আমরা যা করতে পারি না, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি, এবং এই যে আমাদের জার্নিটা, গণতান্ত্রিক লড়াই, এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। এ সময় উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের উদ্দেশ্যে বলেন, এখনো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে তাদের। যখন আমরা দেখি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা অগ্রসারের নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ের যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে ওয়ার্ন করে দেই, বাবা, অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন, সুযোগ আমাদের সামনে হাজির করেছো। ইনফ্যাক্ট 90 সালেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি, ৭১-এর পর প্রথমবারের মতো এরকম সুযোগ 50 বছর পর আসছে, আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। ৭১-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিল, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। জুলাই শুধু ট্র্যাজেডির গল্প নয়, জুলাই বিজয় আর সাহসের গল্প বলেও উল্লেখ করেন আসিফ নজরুল। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে দলের কর্মশালায় তিনি বলেন, জনসমর্থন নেই এমন কিছু নতুন ও পুরনো রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে জাতীয় নির্বাচনের অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে দলের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সবুজবাগ থানা বিএনপি রাজধানীর বাসাবোতে এ কর্মশালার আয়োজন করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের অজুহাত দিয়ে যারা নির্বাচন পেছাতে চায় তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সংস্কার করে সময় নষ্ট করবেন না। যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে, এটা আপনারা বোঝেন না। কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ ও স্থানীয় নির্বাচনের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অনুগ্রহ করুন, ভেজালটা লাগায় না দেশে। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন। নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন, সেখানেই হবে মূল সংস্কার। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে
ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে বার্তা দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের মতো ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজনে শামিল হন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদলকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রতিযোগিতার বাছাই পর্বে প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের রাজনীতি জনগণ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তিনি। জামায়াত ইসলাম রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বলে আবারও জানান ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত জামায়াত ইসলামের ইফতার মাহফিলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ইফতারের আগে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিগত দিনে যাদের উপর জুলুম হয়েছে তাদের একজনকেও জেলখানায় দেখতে চান না জামায়াত ইসলামী। বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে 5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের কেস দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না। তিনি বলেন, এদেশে 8 বছরের এক শিশু নিরাপত্তা দিতে না পারা লজ্জার। অভ্যুত্থানের স্বপ্ন এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য জামায়াত আমিরের। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয়। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কারকে ঠেকে দিতে পারে। বিভিন্ন দলের মাঝে মত ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শিশু আছিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখ। বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি গ্রহণ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ মামলার তদন্ত চলছে। নিরাপত্তার স্বার্থে আসামিদের মুভমেন্টের ব্যাপারে আমরা কোনো তথ্য দিতে পারছি না। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশিত হয় সারা দেশে তার থেকে অনেক বেশি সংঘটিত হয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, লোকলজ্জার ভয়ে অভিভাবকরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা গোপন রাখতে চায়। গণপরিবহনে ইভটিজিং বা যৌন নিপীড়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মোবাইল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা যখন মানুষকে আতঙ্কিত করে তুলেছে, ঠিক সেই সময় রাজধানীর ডেইলি স্টার ভবনের একটি মিলনায়তনে টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে হেল্প নামে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা উদ্বোধন করল। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্পের মাধ্যমে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলাচলের সময় নারীরা তাদের সাথে ঘটে যাওয়া যৌন নিপীড়নমূলক ঘটনার আইনি সহায়তা চাইতে পারবেন। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার আরও বলেন, ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কমিউনিটি রিঅ্যাকশনের কথা ভেবে, কন্যা শিশুর মানসিক বিষয়টিকে ভেবে ওনারাই ও পিতামাতাও এইসব ঘটনাকে লুকায়। এরূপ ঘটনার সংখ্যা বহু যিনি ভিকটিম হচ্ছেন উনি নিজেই ঘটনাটাকে আর প্রকাশ করেন না। নারী নির্যাতন প্রতিরোধে হেল্প নামের এই অ্যাপসটি প্রথম পর্যায়ে রাজধানীর বসিলা থেকে সায়দাবাদ পর্যন্ত চালু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নির্যাতিত নারীরা এটি ব্যবহার করে আইনি সেবা নিতে পারবেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 2.5 ঘন্টায় শেষ দেশের পশ্চিমাঞ্চলের 25 মার্চের ঈদযাত্রা ট্রেনের 14,465 অগ্রিম টিকিট। আজ দুপুর থেকে অনলাইনে বিক্রি শুরু হয় দেশের পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট। এবারের ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলের কর্তৃপক্ষ। এদিকে নানা অনিয়ম, অভিযোগ ও ভোগান্তির কথা জানান রেলপথের যাত্রীরা। খালিদুল ইসলামের আরেকটি রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আর নেই যাত্রীদের টিকিট কাটার চিরচেনা ভিড় ও দীর্ঘ লাইন। যাত্রীরা এখন ঘরে বসেই অনলাইনে কাটছে ট্রেনের টিকিট। তবে এ নিয়েও রয়েছে যাত্রীদের নানা অভিযোগ। ঈদ উল ফিতরের অগ্রিম টিকিট কাটার জন্য তাদের পোহাতে হয় ভোগান্তি। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই উধাও ট্রেনের সকল টিকিট। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষের অসাধু কতিপয় কর্মকর্তা ও কর্মচারী এই কালোবাজারির সাথে জড়িত অভিযোগও যাত্রীদের। অনলাইনের সুবিধা কই, অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আগে আপনার মনে করেন যে এত স্পিডে তো টিকিট শেষ হয় নাই, আর এখন যে স্পিডে শেষ হয়ে গেছে সব ট্রেনের টিকিট শূন্য। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা গার্ডেরা কাইটে ফেলা, প্ল্যানিং করে কাইটে ফেলা পূর্ব থেকে। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। এবার কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি এবং এপিবিএন, র্যাব এবং এনএসআই সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবে। কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। এখন এনআইডি, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কি কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লব, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে অবস্থান নেওয়ার কথা ছিল গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার এবং তাদের সমমনাদের। তবে শাহবাগ থানার সামনে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দেয় পুলিশ। রমনা জোনের ডিসি জানান, দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ যাতে না হয় তাই কোনো প্রকার মিছিল নিয়ে কাউকে শহীদ মিনারে যেতে দেয়া হবে না। পরে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় সচেতন শাপলা ব্যানারে একটি পক্ষ। গত 15 বছরে জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির পরও নিয়মিত বিরতিতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিকে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত 98 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন 1 ফিলিস্তিনি জেলে। বৃহস্পতিবার নিহত হন আরও 3 জন। এছাড়াও গাজার মানুষকে অনাহারে রাখার জন্য সীমান্তগুলোতে জরুরি সহায়তার গাড়ি আটকে দেয়া হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। হামাস বলছে, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে ভীত হয়ে
এই পরিস্থিতি জটিল করতে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেল আবিব। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে পঞ্চম রাউন্ডের খেলায় লিজেন্ডস অফ রূপগঞ্জকে 94 রানে, মোহামেডান ব্রাদার্স ইউনিয়নকে 80 রানে, আবাহনী এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও 94 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তাওহিদ হৃদয়ের 66 রানে ভর করে 9 উইকেটে 253 রান সংগ্রহ করে মোহামেডান। শেখ মেহেদী 43 এবং অঙ্কন করেন 42 রান। জবাবে 159 রানে অল আউট হয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। মোহামেডানের স্পিনার মেহেদী হাসান মিরাজ 38 রানে 4 উইকেট তুলে নিয়ে ধস নামান রূপগঞ্জের। বিকেএসপির 3 নম্বর মাঠে প্রথমে ব্যাট করে মমিনুল হকের 92 এবং মোহাম্মদ মিঠুনের 71 রানে ভর করে 8 উইকেটে 310 রান সংগ্রহ করে আবাহনী। জবাবে 7 উইকেটে 230 রানে থামে ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। 142 জন নারী ও পুরুষ দাবারু অংশগ্রহণে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। দুপুরে দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার তৈয়ুবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু এবং আন্তর্জাতিক বিচারক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতির খেলা শেষে বিজয়ীদের মোট 1.5 লাখ টাকা অর্থ পুরস্কার এবং ওয়ালটন সামগ্রী দেওয়া হবে। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসর ঘোষণা প্রত্যাশিত নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। খেলোয়াড়, সংগঠক ও সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইফতার মাহফিলে এসব কথা বলেন বিসিবি সভাপতি। এই অনুষ্ঠান উপলক্ষে রাজধানী সোনারগাঁও হোটেল পরিণত হয়েছিল ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের এক মিলন মেলায়। এ সময় ক্রীড়াঙ্গনের মানুষ এবং দেশবাসীর মঙ্গল কামনায় সবার কাছে দোয়া কামনা করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে সংস্থাটি, যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার চলমান প্রক্রিয়া, নিয়ম অনুযায়ী হবে নির্বাচন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে সহায়তা কামনা এনসিপির। রাষ্ট্রকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের আরও 5 থেকে 10 বছর দায়িত্ব পালনের আহ্বান আইন উপদেষ্টার। 71-এর নষ্ট সুযোগ এবার কাজে লাগানোর তাগিদ। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। জনসমর্থন নেই এমন দলগুলোই বিরোধিতা করছে। ভোটে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান দলের নেতাদের। এবং দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের রাজনীতি জনগণ আর চায় না, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।